বাংলা গল্প চ্যানেলে সবাইকে সুস্বাগতম। বিজ্ঞানীদের ছেলেবেলা আমরা পড়ছিলাম। প্রথমে আমরা শুনেছিলাম গ্যালিলিও গ্যালিলি সম্পর্কে, তারপরে আমরা শুনি কেপলার সম্পর্কে, তারপরে আমরা শুনি কোপার্নিকাস সম্পর্কে। সকল বিজ্ঞানীদের ছোটবেলার কিছু টুকরো কথা আমরা শুনছিলাম। আজকে আমরা শুনবো 4 নম্বর বিজ্ঞানী, জ্যোতিষবিজ্ঞানী টাইকো ব্রাহের সম্বন্ধে, যিনি জন্মেছিলেন 1546 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ হয় 1601 খ্রিস্টাব্দে। তাহলে আজকে চলো আমরা শুনে নিই টাইকো ব্রাহের ছেলেবেলা। তোমরা নিশ্চয়ই হ্যামলেট পড়েছ। হ্যামলেটের দৌলতে বিশ্বখ্যাতি অর্জন করেছে ডেনমার্কের ছোট্ট শহর এলসিনো। এই শহরেই জন্মেছিলেন বিজ্ঞানীর এক মহান প্রতিভা টাইকো ব্রাহে। টাইকো ব্রাহে অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন আকাশের নক্ষত্রপুঞ্জকে। তাকিয়ে থেকেছেন জ্যোতিষ্ক মণ্ডলীর দিকে। মনের ভেতর হাজার প্রশ্নের উত্তোলন। কোন তারার কি গল্প, তা তাকে জানতেই হবে। শুনতে হবে কৃষ্ণ নক্ষত্রের রহস্য কথা। সব থেকে অবাক করা খবর হলো সারা জীবন টাইকো ব্রাহে কিন্তু খালি চোখেই আকাশ দেখেছিলেন, কেননা তখনও পর্যন্ত দূরবীন আবিষ্কৃত হয়নি। কিভাবে খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করে তিনি এত কথা জেনেছিলেন, তা ভাবলে আমাদের অবাক হতে হয়। আজ বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। আজ প্রতিটি গবেষণাগারে অতি উন্নত টেলিস্কোপ, দূরবীন বসানো হয়েছে। তা সত্ত্বেও আমরা টাইকো ব্রাহকে অতিক্রম করতে পারছি না। এমনকি বর্তমান যুগে জ্যোতিষবিজ্ঞানীরা এক কথায় তার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। এবার এসো আমরা টাইকো ব্রাহের ছোট্টবেলার দিনগুলোর কথা বলি। জন্ম হয়েছিল তার 1546 খ্রিস্টাব্দে ডেনমার্কের এক জমিদার বংশে। তার আসল নাম ছিল টাইজি। ছোটবেলায় দিনগুলো কেটেছে নিঃসন্তান এক কাকার কাছে। কাকা ছিলেন অন্য ঘরানার মানুষ। বিলাসিত জীবনকে ঘৃণা করতেন তিনি। অভিতাজ বংশের সন্তান হলে কি হবে, কাকা সবসময় চেয়েছিলেন মানুষের মতো মানুষ হয়ে সমাজের বুকে বেঁচে থাকতে। ছোট্টবেলায় কাকার কাছ থেকেই টাইকো নানান বিদ্যায় বিদ্বান হয়ে ওঠেন। বিদ্যা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পড়াশোনার বাইরে যে বিরাট জগৎ আছে, সে জগতে সূর্যের আলোর ঝলকানি ও চাঁদের জ্যোৎস্নাধারা, সেই জগৎ সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে, এটাই ছিল কাকার সারা জীবনের উদ্দেশ্য। ভাইপোর মধ্যে সেই ব্যাপারটি ভালোভাবেই ঢুকিয়ে দিতে পেরেছিলেন। পথের বাধাকে অগ্রাহ্য করে কিভাবে নিজের গতিপথকে অব্যাহত রাখতে হয়, সেই শিক্ষাও ট্রাইকো কাকার কাছ থেকেই পেয়েছিল। তাই দেখা গেল 10 বছরের ছোট্ট ট্রাইজি প্রকৃতির বুকে তন্ময় হয়ে ঘুরে বেড়াচ্ছে। ফুলে ফুলে মৌমাছি কি করছে তা জানতে ভারী শখ ছিল তার। অবাক বিস্ময়ে তিনি প্রত্যক্ষ করতেন গোধূলির রক্তরাগ। দেখতেন হঠাৎ কখন আকাশের পরিবেশ পাল্টে যাচ্ছে। দূর থেকে ছুটে আসছে দুষ্টু কালো মেঘের দল। ঝমঝমিয়ে বৃষ্টি, সেনারা শুরু করছে তাদের বাঁধন ভাঙার তাণ্ডব। বলো না আক্কেল, এসব কেন হয়? সত্যি সত্যি কোনো একটা দৈত্য কি বসে আছে আকাশের অন্তরালে? সে হঠাৎ রেগে গেলে কর্মর কড়াত শব্দ বাজ পড়ে, আর চোখের জল বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীর ওপর। বেচারি কাকা আর কি করেন, ভাইপোর বকর বকর শুনতে হয়, আবার বানানো গল্প কথা বলতে হয়। ভাইপো তাইজি কিন্তু ধরে ফেলতে পারতেন কাকা বানিয়ে বানিয়ে বলছেন। সঙ্গে সঙ্গে ভুল শোধরাতে হতো কাকাকে। এইভাবেই কাকা আর ভাইপোর মধ্যে মধুর সুন্দর বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠেছিল। 12 বছর বয়সে আকাশের দিকে গান লিখেছিলেন টাইকো ব্রাহে। সেই গানে তিনি নিজেই সুর দিয়েছিলেন। পাড়ার জলসাতে সেই গান নিজেই গেয়েছিলেন। ভারী সুন্দর গলা ছিল তার। চোখ বন্ধ করে যখন তিনি গান গাইতেন, সকলে অবাক হয়ে শুনতেন। এক কিশোর প্রতিভার এই বিচ্ছুরণ দেখে মনে মনে তারা খুশি হতেন। সকলেই ভেবেছিলেন ভবিষ্যতে টাইকো ব্রাহে একজন নামকরা কবি গাইয়ে হিসাবে আত্মপ্রকাশ করবেন। তার কবিতা মানুষের মনস্থলে ছুঁয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। স্কুলের পাঠ শেষ করে ট্রাইকো দর্শন ও সাহিত্য ক্লাসের ছাত্র হয়েছিল। ভর্তি হয়েছিল কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে। এই সময়ে তার জীবনে এক আকস্মিক ঘটনা ঘটে যায়। এই ঘটনার মধ্য দিয়েই ট্রাইকো ব্রাহের জীবনের ভবিষ্যৎ জীবনের গতিপথ নির্ধারিত হয়। তিনি ভেবেছিলেন সাহিত্যিক হবেন, হয়ে যান বিজ্ঞানী। এসো আমরা সংক্ষেপে এই ঘটনার কথা বলি। 1560 খ্রিস্টাব্দের আগস্ট মাস। ডেনমার্কের কয়েকজন জ্যোতিষী আগে থেকেই বলছেন যে কবে গ্রহণ দেখা দেবে।
গ্রহণের সময়টাও তারা নির্দিষ্ট করে বলে দিয়েছেন। প্রথম দিকে ব্যাপারটা কেউ আমল দেয়নি, কিন্তু দেখা গেল সত্যি সত্যি নির্দিষ্ট দিনে সূর্যের মুখ ঢাকা পড়ে গেল কালো চাদরে, আঁধার ঘনিয়ে এলো, পাখিরা কুয়ায় ফিরে গেল, ঠান্ডা বাতাস বইল। এই ঘটনাটি ট্রাইকো বাহেকে ভীষণভাবে আলোড়িত করেছিল। ট্রাইকো বাহে এবার একেবারে অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বিজ্ঞানী হলো অবিসংবাদিত সত্য। বিজ্ঞানের মধ্যে আবেগের কোনো স্থান নেই, কষ্ট কল্পনার আশ্রম নেই। যা সত্যি বিজ্ঞান তাকেই প্রকাশ করে। তিনি আরও বুঝতে পারলেন গ্রহ নক্ষত্রের গতি হিসাব করে জ্যোতিষবিজ্ঞানীরা অনেক কথা বলতে পারে। তারা মনে এই প্রবল দৃঢ়ভাবে জন্মালো যে গ্রহ নক্ষত্রের ওপর নজর রাখলেই আমরা বিশ্বব্রহ্মাণ্ডের আসল রহস্য উদ্ঘাটন করতে পারবো। আজ থেকে আর কবিতা লিখবো না, গান লিখবো না, সুর দেব না, এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলেন ট্রাইকো বাহে। সব কাজ ফেলে তিনি ট্রমেলির জ্যোতিষবিজ্ঞানের বই নিয়ে পড়াশোনা করতে শুরু করলেন। শুরু হলো জ্যোতিষশাস্ত্রে তার নির্ভীক আনাগোনা। তার হাতে ষোড়শ শতকের জ্যোতিষবিজ্ঞান নতুন রূপ লাভ করল। ডেনমার্কের লিজগিস বিশ্ববিদ্যালয় তখন জ্যোতিষবিজ্ঞানের চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল। দেশের শ্রেষ্ঠ জ্যোতিষবিজ্ঞানীরা ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাইকোর অনেক দিনের ইচ্ছা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। মনের কথা জানিয়ে বাবাকে একখানা চিঠি দিলেন তিনি। তারপর নাম লেখালেন লিপগিচ বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষবিজ্ঞান ক্লাসে। ক্লাসে পড়তে পড়তে তিনি আকাশ পর্যবেক্ষণ করতে শুরু করলেন। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক অনিদ্রিত রাত কেটে যেত। ট্রাইকোর কোনো ক্লান্তি নেই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কারণ করেই হোক এই অনন্ত মহাশূন্যের অজানা রহস্যকে জানতে হবে। দিনের পর দিন কেটে যেতে লাগলো। বন্ধু বান্ধব ভাবতে লাগলো ট্রাইকো বাহের বোধ হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। কেউ তার সঙ্গে বড় একটা কথা বলতেন না। ট্রাইকোর দু চোখ তখন স্বপ্নের ঘোর লেগেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। দাড়ি কামানোর সময় পাচ্ছেন না তিনি। এলোমেলো চুলে হাত চিরুনি চালিয়ে দিচ্ছেন। অনেকদিন স্নান পর্যন্ত করতে ভুলে যান। কেমন যেন পাগল পাগল অবস্থা। ট্রাইকো বাহে বুঝতে পেরেছিলেন এখনো বিজ্ঞানের এই শাখা পর্যন্ত সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান আমরা আয়ত্ত করতে পারিনি। এখনো এই বিষয়টি আমরা ভালোভাবে বুঝতে পারিনি। বেশিরভাগটাই আচ্ছন্ন হয়ে আছে কুসংস্কারের মধ্যে। মানুষ আকাশের নক্ষত্রপুঞ্জকে পর্যবেক্ষণ করে ভয় মিশ্রিত কৌতূহলের মধ্যে দিয়ে কিন্তু তা কেন হবে? প্রকৃতি তার অপার রহস্য থরে থরে সাজিয়ে রেখেছে আমাদের চারপাশে। আমরা কেন উৎসাহী ছাত্র হয়ে সেই জগতে প্রবেশ করব না? আমরা কেন অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবো না প্রাকৃতিক ঘটনাবলীর দিকে? 1572 সালের 11ই নভেম্বর রাতে তিনি আকাশে একখানি বেশ উজ্জ্বল নক্ষত্র দেখতে পান। দীর্ঘ 18 মাস ধরে নিজের তৈরি যন্ত্রপাতি দিয়ে ট্রাইকো তারাটির কৌণিক দূরত্ব, বর্ণ, আলোর তারতম্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করে ফেললেন। আসলে এটি হলো নোভা, অর্থাৎ সব নক্ষত্র। জ্যোতিষবিদ ট্রাইকো সেই সময় নোভা পর্যবেক্ষণ করে দি নোভাস্টেল নামে একটি গ্রন্থ রচনা করেন। জ্যোতিষবিজ্ঞানী হিসাবে ট্রাইকো বাহের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ইউরোপে। তিনিই প্রথম জ্যোতিষবিদ্যা বিষয়ক অনেকগুলো যন্ত্র নির্মাণ করেছিলেন। কোয়ান্ড্রাম যন্ত্র ছাড়াও বানিয়েছিলেন আর্লিরশ্মি গোলক। দূরের নক্ষত্রের সঠিক অবস্থান বোঝার জন্য এলিলেট যন্ত্রও তিনি আবিষ্কার করেন। বলা যেতে পারে ট্রাইকো বাহে আমাদের নৈসর্গ চেতনার একেবারে মূলে আঘাত করতে চেয়েছিলেন। বিজ্ঞানকে তিনি আরও পরিবেশিত করার কাজে আত্মনিয়োগ করলেন। এই পথে অনেক বাধা ছিল। শেষ পর্যন্ত ট্রাইকো বাহের অধিকাংশ বাধাকে অতিক্রম করতে সমর্থ হয়েছিলেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের লেখার সঙ্গে পরিচিত অর্জন করেছিলেন তিনি। 1588 সালে ধূমকেতু বিষয়ক গ্রন্থ ডি মুন্ডি অ্যাথেরি রিসেন্ট্রোরিবাস প্রকাশ করেছিলেন। গবেষণা করতে করতে নিজেকে নিয়ে গিয়েছিলেন জ্ঞানের এক উচ্চতর শিখরে, যে লোকে অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকত। তবুও ট্রাইকো বাহে কখনো ছেলেবেলার দিনগুলো ভুলতে পারেননি। যে কোনো কাজ করার আগে কাকার অনুমতি নিতেন। কাকাই ছিলেন তার সমস্ত কাজের অনুপ্রেরণা, তার জীবনের পথপ্রদর্শক। মহাবিজ্ঞানী ট্রাইকো বাহে মাত্র 55 বছর বয়সে 1601 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখনো আমরা তাকে সর্বকালের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানের অন্যতম বলে সম্মান জানিয়ে থাকি। আজকে গল্পটা এখানেই শেষ হলো। পরের দিনে আমরা গল্প শুনবো স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে, পদার্থবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। গল্পটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।